সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, আজকে আমরা হোয়াট ইফ অ্যানালিসিস এর কন্টিনিউশন করব। আর স্পেসিফিক্যালি আমরা আজকে সিনারিও অ্যানালিসিস করব। তো আমাদের যদি ফাইলটা ওপেন করে থাকেন 10.1 হোয়াট ইফ অ্যানালিসিস অ্যাপ্লিকেশন, সেখানের ইনকাম স্টেটমেন্ট প্রজেকশন একটা শীট আছে। ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটে যাবেন, ইনকাম প্রজেকশন প্রবলেমস। আমরা সিনারিও অ্যানালিসিসে এসেনশিয়ালি একটা সিনারিওকে আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা মডেলের মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি, এবং তার মাধ্যমে হচ্ছে আমরা ওই সিনারিওর আউটপুটটা কি হতে পারে সেটা ক্যালকুলেট করার চেষ্টা করি। সো ফর এক্সাম্পল, এখানে আমাদের ইনকাম স্টেটমেন্টের একটা সিনারিও দেওয়া আছে, যেখানে আমাদের রেভিনিউ অ্যান্ড কস্ট ডেসক্রাইব করা আছে। সো রেভিনিউ অ্যান্ড কস্টের মাধ্যমে আমরা প্রফিট ক্যালকুলেট করব, যেটা হলো আমাদের আউটপুট। তো টিপিক্যালি আপনার সিনারিও অ্যানালিসিসের ক্ষেত্রে আপনার সিনারিও দুইতে যেমন টেক্সট লেখা, সেরকম টেক্সট লেখা থাকবে আর কি। সেই টেক্সট পড়ে আপনাকে বুঝতে হবে যে সিনারিওটা আসলে কিসের জন্য, সেখানে কি ধরনের ইনফরমেশন দেওয়া আছে দ্যাট ইউ ক্যান ইউজ অ্যাজ ইনপুটস, এবং কি আউটপুট এক্সপেক্ট করা হচ্ছে। সো আমাদের এই সিনারিওতে অ্যাজ ইনপুটস আমরা রেভিনিউ, ভ্যারিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট আছে। আর বেসিসে আমরা আউটপুট নেট প্রফিট প্রজেক্ট করতে চাচ্ছি। তো তার জন্য আমরা এক্সেলে আগে সিম্পলি এই ইনপুট আউটপুটের রিলেশনশিপটা মডেল করি। So আমরা একটা ইনকাম স্টেটমেন্ট বানাবো, বানানোর পর আমরা ওটার সাথে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করব। এখানে আরো 4-5টা সিনারিও দেওয়া আছে, ওই 4-5টা সিনারিওর মাধ্যমে আমরা ওই ইনকাম স্টেটমেন্টটাকে অ্যানালিসিস করব। তো আমাদের ফার্স্ট সিনারিও খুব সিম্পল, যেখানে আমাদের এসেনশিয়ালি সিনারিওর মডেলটা বা ইকুয়েশনটা বিল্ড করতে হচ্ছে। তো তার জন্য আমি আপনাদের সুবিধার্থে ইনফরমেশন গুলো সাজিয়েই দিয়েছি। এই ইনফরমেশন গুলোকে ইউটিলাইজ করে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট বানাবো। তো সেখানে দেখেন আমার 3 মাসের রেভিনিউ দেওয়া আছে, আমার ফিক্সড এক্সপেন্সেস দেওয়া আছে পার মান্থ, মান্থে কত কত ফিক্সড এক্সপেন্স হচ্ছে, স্যালারিস এর জন্য, ইন্স্যুরেন্সের জন্য, রেন্টের জন্য, সো অন লিস্ট করা আছে। এবং আমার ভ্যারিয়েবল কস্ট লিস্ট করা আছে, ম্যাটেরিয়ালস এর জন্য কত পার্সেন্ট কস্ট ইনকার করছি, অ্যাড এর জন্য কতখানি করছি, প্রমোশনের জন্য কতখানি করছি, সো অন। এগুলোর বেসিসে আমরা ইনকাম স্টেটমেন্ট বানিয়ে একটা। এই পর্যন্ত কি কারো কোয়েশ্চেন আছে? কি করতে যাচ্ছি সিনারিও থেকে আমরা? আরেকবার বলুন। আচ্ছা, হ্যাঁ, আমরা করতে যাচ্ছি একটা ইনকাম স্টেটমেন্ট বানাতে। তো ইনকাম স্টেটমেন্টের ফর্মুলা কি? রেভিনিউ রেভিনিউ মাইনাস এক্সপেন্স। মাইনাস ভেরিয়েবল মাইনাস ফিক্সড কস্ট হলে হচ্ছে আপনার আসবে প্রফিট, রাইট? জি স্যার। হ্যাঁ, আমরা তাহলে হচ্ছে রেভিনিউটা আইডেন্টিফাই করব আমার সিনারিও থেকে, ভেরিয়েবল কস্ট কি কি আছে আইডেন্টিফাই করব, ফিক্সড কস্ট কি কি আছে আইডেন্টিফাই করব, তাহলে তো প্রফিট ক্যালকুলেট করতে পারবো, রাইট? ইয়েস স্যার। তো আমরা তাহলে এখন এই জিনিসটাই ক্যালকুলেট করি। ওকে, ফার্স্ট স্টেপটা খুবই সোজা। আমাদের এইখানে আমাদের রেভিনিউ, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্টের ইনফরমেশন দেওয়া আছে, সেটা আমরা কপি করে আমাদের দেখবেন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট দিয়েছি আপনাদেরকে ইনকাম প্রজেকশন, সেখানে নিয়ে যাই। তো এখানে নিয়ে আসলাম। এখন এখানে আমরা আমাদের আহ বিভিন্ন মান্থের জন্য আমরা আমাদের ইনকাম প্রজেক্ট করবো আর কি। তো এই ক্যালকুলেশন আপনি যেভাবে এক্সেলে ক্যালকুলেশন করেন সেভাবেই করবেন, বাট মাথায় রাখতে হবে, লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম আমরা যখনই কোনো ইকুয়েশন ডেভেলপ করি সব সময় সেটার সাথে ইনপুটের কানেকশন আছে নাকি সেটা মাথায় রাখতে হবে আপনাকে। তো ইনপুটে যদি কানেকশন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইনপুট চেঞ্জ করলে আউটপুট চেঞ্জ হবে না। একটু পরে আমরা ওটাকে আবার ডেমনস্ট্রেট করছি। তো আপাতত আমরা এই যে ইনফরমেশন আমার লেফট সাইডে রাখা আছে তার বেসিসে একটা ইনকাম স্টেটমেন্ট ফর্ম করি, ঠিক আছে?
আমি আপনি যে অনেক ওয়েতে করতে পারেন, আমি একটু আমাদের ইনফরমেশনটাকে আমাদের সুবিধা মতো সাজানোর জন্য ট্রান্সপোজ ইউজ করলাম। এখানে আমার ইনফরমেশন গুলো দেওয়াই ছিল, এই ইনফরমেশনটাই তো আমার ইনকাম স্টেটমেন্টে আসবে। তো আমি ম্যানুয়ালি টাইপ করে লিখবো না, আমি এক করতে পারতাম, লিংক করে দিতে পারতাম, এরকম করে জানুয়ারি দিতে পারতাম, এরকম করে লিংক করে দিতে পারতাম, তাহলে আমার আউটপুটের সাথে রিলেশনশিপ, ইনপুটের সাথে রিলেশনশিপ। আর আমি তার বদলে যেটা করলাম, যেন সহজে আমার ইনফরমেশন গুলো আনতে পারি, জাস্ট ট্রান্সপোজ লিখে সিলেক্ট করে প্রেস করে দিলাম। তো তাহলে যে সুবিধাটা, সেটা হলো এই পুরো ইনফরমেশনটার সাথে লিংক হয়ে থাকবে এবং এখানে হচ্ছে আপনার আমার যেভাবে প্রেজেন্ট করতে যাচ্ছি সেভাবে প্রেজেন্ট হয়ে যাবে। তো এটা হলো আমার রেভিনিউ। তাহলে যে ফর্মুলার যে প্রিভিউটা দেখা যায় এটা কোন বাটন দিয়ে? আর F2 প্রেস করলেই দেখতে পাবেন সেলটা এসে। তো এসেনশিয়ালি এটা আমার হলো কোয়ার্টার 1 এর রেভিনিউ। আমি এই তিনটাকে যোগ করে কোয়ার্টার 1 এর রেভিনিউ বের করে নিই। আমি একটু আগে বলছিলাম যে আপনার আউটপুটের সাথে ইনপুটের রিলেশনশিপ সবসময় থাকতে হবে, না হলে কিন্তু আপনার আউটপুট প্রপারলি ফাংশন করবে না। সো ফর এক্সাম্পল, আমার এখানে আমি এই যে কোয়ার্টার 1 এর রেভিনিউ ফর্ম করলাম, এটা হচ্ছে এই তিনটার যোগফল এবং এই তিনটা ভ্যালুই এসেছে আমার এখান থেকে। তো অ্যাজ এ রেজাল্ট আমি যদি এইটাকে চেঞ্জ করি, ধরেন 85,000 কে 185,000 করে দিই, তাহলে দেখবেন আমার প্রত্যেকটা জিনিসই চেঞ্জ হবে। তো এখানেও আপডেট হলো, এখানেও আপডেট হলো। আপনি যখন ইকুয়েশনের মডেলিং করবেন বা সিনারিওর মডেলিং করবেন, এই জিনিসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমি দেখেছি যে অতীতে স্টুডেন্টরা এই জিনিসটাই ভুল করে। তো আমি এর জন্য বারবার বলছি যে আপনার ইনপুটের সাথে যেন আউটপুটের রিলেশনশিপ থাকে, যেন ইনপুট চেঞ্জ করলে আউটপুট চেঞ্জ হয়, এই জিনিসটা আপনি এনশোর করবেন। এবং এটা আপনি দেখতে পাবেন, আপনি যদি ফর্মুলা ট্যাবে যান, ফর্মুলা ট্যাবে এই প্রেসিডেন্স নামে একটা বাটন আছে। ফ্রেজ প্রেসিডেন্স নামে বাটনটায় যদি ক্লিক করেন আউটপুটে থাকা অবস্থায়, এই যে আমি আউটপুটে আছি এখানে থাকা অবস্থায়, তাহলে দেখবেন এই আউটপুট আসলে কোনখান থেকে ডেটা নিয়ে ক্যালকুলেটেড হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন। ফ্রেজ প্রেসিডেন্টে একবার ক্লিক করলে দেখতে পাবেন যে তিনটার যোগফলে এটা তৈরি হয়েছে। আবার যদি ক্লিক করি দেখতে পাবেন এই তিনটা ভ্যালু আসলে এখান থেকে আসছে, সে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছে। এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার যে ইনপুট গুলো আছে সেগুলোর মাধ্যমে আউটপুট জেনারেট হচ্ছে। সো আপনার মডেল তখন কাজ করবে। অ্যারো গুলোকে রিমুভ করতে চাইলে রিমুভ অ্যারো দিবেন। এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, সো আমরা আমাদের রেভিনিউ ক্যালকুলেট করলাম, এখন আমার ভ্যারিয়েবল কস্ট ক্যালকুলেট করতে হবে। ভ্যারিয়েবল কস্টের জন্য দেখেন আমাকে এখানে দিয়ে রেখেছে পার্সেন্টেজ গুলো। তো রেভিনিউর সাথে যদি আমি এটা মাল্টিপ্লাই করি তাহলে আমি পেয়ে যাবো। তো আমার ম্যাটেরিয়ালস আছে, অ্যাড বাজেট আছে, প্রমোশন আছে, এই তিনটা আনলাম। রাইট, আনার পর আমার আহ এইটাকে এই তিনটার সাথে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবেন। একটা একটা করে করতে আপনি চাইলে হচ্ছে 85,000 মাল্টিপ্লাইড বাই 30, তারপরে আবার হচ্ছে 85,000 মাল্টিপ্লাইড বাই 15, এভাবেও করতে পারতেন। বাট আমার কাছে সোজা মনে হয়েছে এভাবে একবারে করে ফেলা। 85,000 এর সাথে আমি এই তিনটা মাল্টিপ্লাই করে দিয়েছি। তো ম্যাটেরিয়ালস এর জন্য আমার কস্ট কত চলে আসছে, অ্যাডভান্সের জন্য কস্ট কত চলে আসে, সেলস প্রমোশনের জন্য কস্ট কত চলে আসছে। আমার এই তিনটা পার্সেন্টেজ যেহেতু মান্থের জন্যই সেম, তো আমি এই তিনটাকে ফিক্স করে দিতে পারি।
মিক্স করে দিলে আমি হচ্ছে পাশে ড্র্যাগ করে নিয়ে যেতে পারবো। তো আমি যদি এখন পাশে ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে দেখবেন প্রত্যেকটা মান্থেরই আমার ক্যালকুলেট হয়ে গিয়েছে। এই পর্যন্ত কমপ্লিট করেন, তারপর আমাকে কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করেন। স্যার ভেরিয়েবল কস্টের নিচে যে ম্যাটেরিয়ালস অ্যাড বাজেট আর সেলস প্রমোশন আছে, এটা কি স্যার কানেক্টেড করে নিচ্ছি আমরা, না স্যার এমনি লিখে দিলেও হবে? এটা লিখে দিলেও হবে যেহেতু এটা টেক্সট, বাট আমি স্টিল কানেক্ট করে রাখছি, কারণ আমি তাহলে এখানে যদি আপডেট করি, ধরেন এখানে ম্যাটেরিয়ালস এন্ড লেবার লিখতে চাই, তাহলে ম্যাটেরিয়ালস এন্ড লেবার হয়ে যাবে তখন। বেস্ট প্র্যাকটিস হলো ইনপুটের সাথে সবকিছুই কানেক্টেড রাখা, বাট ক্যালকুলেশন ইউজ করি না, তো ওটা না কানেক্টেড রাখলেও চলবে। টেক্সটটা কিভাবে কানেক্ট করছেন? টেক্সটটাকে আমি জাস্ট হলো আপনার সিলেক্ট করে এন্টার প্রেস করেছি, সো ওই যে কয়টা সেল ছিল সেই কয়টা এখানে এসে পড়েছে। তো সেই ওয়েতে আমরা ফিক্সড কস্টটাও করতে পারি। ফিক্সড কস্ট আমাদের এসেনশিয়ালি সব কয়টা মান্থের জন্যই সেম। তো আমাদের রেভিনিউ বের হয়ে গিয়েছে, ভ্যারিয়েবল কস্ট বের হয়ে গিয়েছে, ফিক্সড কস্ট বের হয়ে গিয়েছে। এখন চাইলে নেট প্রফিট বের করতে পারবো। মাথায় রাখবেন, যদিও আমাদের ইনকাম স্টেটমেন্টের গোল হলো নেট প্রফিটটা দেখা, বাট একই সাথে যদি আমি টোটাল ভ্যারিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, গ্রস মার্জিন এগুলোও দেখতে পারি, তাহলে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন পাবো। তো আজকের সুবিধাটা আমি জাস্ট টোটাল ভ্যারিয়েবল বলেও একটা বের করে রাখছি, টোটাল ভ্যারিয়েবল কস্টটাও বের করে রাখছি, টোটাল ফিক্সড কস্টটাও বের করে রাখছি। টোটাল ভ্যারিয়েবল কস্ট, তাহলে আমি সহজে আমার নেট প্রফিট বের করে ফেলতে পারবো, যেটা হলো রেভিনিউ মাইনাস ভ্যারিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট।
আপনাদের যদি প্রত্যেক মান্থের জন্য বের হয়ে থাকে তাহলে এখন কোয়ার্টারেরটা বের করে ফেলতে পারবেন। কোয়ার্টারের এই যে ফর্মুলা আছে আমি এটাই যদি ট্র্যাক করে দিই, তাহলে আমি প্রফিট পেতে আসবে। তো আমি আমার যে সিনারিওর ইনফরমেশন দেওয়া ছিল লেফট সাইডে, তার বেসিসে একটা ইনকাম স্টেটমেন্ট ক্যালকুলেট করে ফেললাম। আমি সব ভ্যালু গুলোকে স্ট্যান্ডার্ডাইজ করে ফেলি, সব কয়টাই ডলার সাইনে নিয়ে যাই। তো নাম্বার ফরম্যাটিং এ হোমে যে আমি ডলার সাইন দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা, সো এখন আপনি যদি দেখেন এখানে আপনি যাই মডিফাই করেন না কেন, যদি আমি এটা 30% কে 50% বানাই দিই, দেখবেন সেই অনুসারে মডিফাই হয়ে যাচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট। সো আপনার এই পুরো ইনকাম স্টেটমেন্ট মডেলটা, সিনারিওর মডেলটা এই ইনফরমেশন গুলোর সাথে লিঙ্ক। এই সিলেক্টেড ইনফরমেশন গুলো লেফটের, এটা হলো আপনার ইনপুট, আর রাইটের ইনফরমেশন গুলো হলো আপনার আউটপুটস। তো ইনপুটস মডিফাই করলে আপনার আউটপুটস এখন মডিফাই হবে। আপনি যদি ওটাকে আরো ভালো করে ভিজুয়ালাইজ করে দেখতে চান, যেমন আমার আলটিমেট গোল হলো নেট প্রফিটটাকে বের করা। তো নেট প্রফিটটাকে আসলে সব কয়টার মাধ্যমে ক্যালকুলেট হচ্ছে নাকি দেখতে চাইলে ওই যে ট্রেড প্রেসিডেন্স দেখালাম, ওখানে ক্লিক করলে দেখতে পাবেন নেট প্রফিট আসছে 3 মাসেরটা যোগফল করে, 3 মাসের যোগফল আসতেছে এগুলো থেকে। তারপর ওই ভ্যালু গুলো কোথা থেকে আসতেছে, এই 3টা ভ্যালু আসতেছে এখান থেকে, তারপর এই ভ্যালু গুলো এখান থেকে আসতেছে, এই ভ্যালু গুলো এখান থেকে আসতেছে, সব আপনাকে দেখিয়ে দিচ্ছে। এই অ্যারোস গুলো রিমুভ করতে গেলে অ্যারো রিমুভ করে দিবেন। আর যখনই বুঝতে পারবেন যে আপনার এই সব সিলেকশনে আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইনকাম স্টেটমেন্টের মডেলটা সব ইনপুটকে কনসিডার করছে। এখানে যদি কোনো একটা ইনপুটকে কনসিডার না করে, তাহলে আপনার এসেনশিয়ালি মডেলে ভুল আছে, কারণ ওই ইনপুটটা তাহলে ইউজলেস। তো এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন যদি না থাকে, আমরা সাধারণত এরকম মডেলিং করার পর মডেলটাকে একটু ফরম্যাট করি, যেন অন্য কেউ ইউজ করলে এবং আমি ইউজ করার সময়ও আমার বুঝতে সুবিধা হয় যে কোন ভ্যালু গুলো কি মিন করতেছে। ফর এক্সাম্পল, আমার ইনপুট শুধু এগুলোই, আমি আসলে মডিফাই করব এরপরে সিনারিও অ্যানালিসিস করার জন্য এগুলোই। আমার ধরেন সেলস এর প্রজেকশন চেঞ্জ হয়ে গেল, এখন আর 85,000 হবে না, এখন হয়তো 86,000 হবে, 1 লাখ হবে। Right? সেক্ষেত্রে আমি চেঞ্জ করব এইখানে। আমি ধরেন ম্যাটেরিয়ালস এর কস্ট বেড়ে যাচ্ছে, তাহলে আমি চেঞ্জ করব এইখানে। আমি কিন্তু আর রাইট সাইডের মডেলে কখনোই কোনো কিছু চেঞ্জ করব না, কারণ মডেল ওয়ান্স ইটস কমপ্লিট ওইটা ওভাবেই থেকে যাবে। ইকুয়েশন যখন একবার বানানো হয়েছে, ফুলফিল করেছেন, ইকুয়েশন ওভাবেই থেকে যাবে। আমি আমার ইনপুট মডিফাই করব ভবিষ্যতে, বাট নট দি আউটপুট মডেল। সেই ক্ষেত্রে আমি সবার বোঝার জন্য এগুলো মার্ক করে দিতে চাই যে এগুলাই আমার ইনপুট। ওভাবে যদি আপনি ফরম্যাটিং করতে চান, হোমে দেখবেন সেল স্টাইলস নামে একটা অপশন আছে। সেল স্টাইলে গেলে দেখবেন অনেক ধরনের সেলস এর স্টাইল দেওয়া যায়। আপনি যেটা ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার প্রেফারেন্স। আমি সাধারণত সিনারিও মডেলিং এর ক্ষেত্রে ডেটা এন্ড মডেলের আন্ডারে যে ফরম্যাট গুলো সেগুলো ইউটিলাইজ করি। আপনি চাইলে এগুলোকে মডিফাইও করতে পারবেন, বাট বাই ডিফল্ট যেটা দেওয়া আছে আমি সেটাই সাধারণত ইউজ করি। তা আমি এগুলো ইনপুট হিসেবে মার্ক করে দিচ্ছি। আমি এগুলোকে আমার নোট বা লেবেল হিসেবে মার্ক করে দিচ্ছি। এগুলো আমার নোট বা লেবেল হিসেবে মার্ক করে দিচ্ছি।
এবং ভেক্টর গুলাকে ফরম্যাট করবেন কিভাবে সেটা সম্পূর্ণ আপনার উপর। আমি কারেন্ট এই জিনিসগুলাকে আমার ক্যালকুলেশন কনসিডার করছি, সেই জিনিসগুলাকে আমার ক্যালকুলেশন হিসেবে মার্ক করে দিচ্ছি, আর এই জিনিসগুলাকে আমি আমার আউটপুট কনসিডার করছি, সেই জিনিসগুলাকে আমি আমার আউটপুট হিসেবে মার্ক করে দিচ্ছি। একটু ফরম্যাটেড অবস্থায় থাকলে মানুষজনেরও বুঝতে সুবিধা হবে যে কোন সেলটা আসলে কি মিন করতেছে, এবং আপনার অ্যাটেনশনটা ওদিকেই চলে যাবে। আমি যখন এগুলোকে ইনপুট হিসেবে মডিফাই মার্ক করে দিয়েছি, আপনি জানেন কোনো কিছু মডিফাই করা লাগলে এখানেই করবেন, এবং তারপরে আপনার যদি হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য যেটা ফোকাস করা লাগবে, সেটাও আপনি এই যে এই আউটপুট কলামটা দেখলেই বা আউটপুট রোটা দেখলেই বুঝতে পারবেন যে এগুলার বেসিসে আপনি আসলে ডিসিশন দিবেন। ফরম্যাটিং কমপ্লিটলি অপশনাল, বাট করে রাখা ভালো, তাহলে হচ্ছে আপনারই কমিউনিকেট করতে সুবিধা হবে আপনার মডেলটা। তো এটা হলো আমার সিনারিওর মডেল, আমরা ইনপুটের বেসিসে আমাদের আউটপুট মডিফাই করেছি। এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? আরো কোনো কিছু কি রিক্যাপ করা লাগবে? রিক্যাপ করা লাগলে একটু বলবেন, কারণ আমরা হচ্ছে পরে এই সিনারিওর উপর আরো বেশ কয়েকটা কাজ করব। আচ্ছা, স্যার তো অরেঞ্জ এটা কালার কি কোনো স্ট্যান্ডার্ড না এমনি জাস্ট মানে দেখার জন্য, যেমন স্যার ব্লু কালার আহ, যেমন হচ্ছে গিয়ে স্ট্যাটিক নাম্বার স্ট্যান্ডার্ড যেমন। হ্যাঁ, না এখানে আসলে মানে এক্সেল এর ডিফল্ট হলো এইটা আর কি। আপনি যদি এটাকে মনে করেন আপনি এটাকে মডিফাই করতে পারবেন, তো আমি মডিফাই করি না, তার কারণ হচ্ছে আপনি যে কোনো এক্সেল ফাইল খুললেই সেখানে যদি ইনপুট হিসেবে কোনোটাকে লেবেল করে সেটার কালারটা এটা দেখাচ্ছে। তো এক্সেল এর স্ট্যান্ডার্ড বলতে পারেন বা এক্সেল এর ডিফল্ট বলতে পারেন এইটা, বাট আপনার জন্য এটা নেসেসারি না। আপনি অন্য কোনো থিম ফলো করতে চান, টোটালি ফাইন। আচ্ছা, তো আমাদের তাহলে সিনারিও মডেলটা শেষ হলো। লাস্ট ক্লাসে আমরা সিনারিও ম্যানেজার দেখেছিলাম। সিনারিও ম্যানেজারে আমরা যে আমাদের ইনপুট সেভ করে রাখি সেটা দেখেছিলাম। ওকে, তো সবসময় বেস্ট প্র্যাকটিস হলো আপনি অরিজিনাল যে ইনপুট গুলো দিয়ে সিনারিও মডেল করেছেন সেই ইনপুট গুলো নিয়ে সিনারিও সেভ করে রাখবেন। সিনারিও সেভ করে রাখলে আপনি যখনই প্রয়োজন হবে তখনই আবার ওই অরিজিনাল ভ্যালুসে চলে যেতে পারবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো আপনার যখন সিনারিও সেভ করবেন তখন অবশ্যই সব কয়টা ইনপুটকেই সেভ করবেন। আপনার ধরেন একটা সিনারিওতে শুধু বলেছে আমার ম্যাটেরিয়াল কস্ট 30% থেকে এখন 50% হয়ে যাচ্ছে, তো আপনি তার জন্য শুধুমাত্র সিনারিওতে যে 30% থেকে 50% শুধু এটাই সেভ করবেন না। যখন আমি বলছি ম্যাটেরিয়ালের কস্ট 30% থেকে 50% হয়ে যাচ্ছে, তার মানে হলো ম্যাটেরিয়ালের কস্ট 30 থেকে 50% হচ্ছে, এন্ড এট দ্য সেম টাইম বাকি সব ভ্যারিয়েবল সেম আছে। তো তাহলে আপনাকে সব কয়টা ভ্যারিয়েবলেরই ভ্যালু আসলে সেভ করতে হবে। তো সিনারিও অ্যানালিসিসে আপনি যখন সেভ করবেন আপনি এসেনশিয়ালি এই সব কয়টা ভ্যালুকেই সেভ করবেন। তো আমরা এখন আমাদের অরিজিনাল সিনারিও গুলো সেভ করব। অরিজিনাল সিনারিও সেভ করার আগে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম বেস্ট প্র্যাকটিস হলো প্রত্যেকটা সেলের নাম দিয়ে দেওয়া। নাম দিয়ে দিলে আমরা হচ্ছে ভবিষ্যতে ওগুলোকে সহজে রেফার করতে পারবো। তো আমরা এখানে জন্য নাম দিয়ে দিই। আপনি এক কাজ করতে পারবেন, একটা সেল সিলেক্ট করে এখানে নাম লিখে দিতে পারবেন, আর আমরা হচ্ছে আগের কোর্সে নেম ম্যানেজার শিখেছিলাম, নেম ম্যানেজার ইউজ করতে পারেন। আপাতত আমার সবচেয়ে সহজ পদ্ধতি হলো লেবেল সহ ডেটা গুলো সিলেক্ট করে ক্রিয়েট ফ্রম সিলেকশন, ফর্মুলা ক্রিয়েট ফ্রম সিলেকশন। ফর্মুলা ক্রিয়েট ফ্রম সিলেকশন দিলে আপনাকে দেখবেন বলতেছে নেম কোথা থেকে নিবে, তো আমি বলতেছি লেফট কলাম থেকে নিবে। টিক দেওয়া অবস্থায় ওকে প্রেস করলে দেখবেন আপনার যে সিলেক্টেড ভ্যালুস গুলো সেগুলোর নাম চলে আসছে। আবার রিপিট করলে লেবেল গুলো এন্ড ডেটা গুলো সিলেক্ট করছি, ফর্মুলা ক্রিয়েট ফ্রম সিলেকশন,
এখানে লেফট কলামে টিক এখন ওকে প্রেস করতেছি। ওকে প্রেস করলে দেখবেন এখন এই যে 85,000 কে জানুয়ারি নাম দিয়ে দিতে, 95,000 কে অর্থাৎ বি থ্রি কে ফেব্রুয়ারি নাম দিছে, বি4 কে মার্চ নাম দিছে, বি7 কে এখন আমরা নাম দিই নাই, সো বি7ই দেখা। আমরা যদি এটা সিলেক্ট করে আবার নাম দিই তাহলে দেখবেন বি7 কে স্যালারিজ দেখাচ্ছে, বি8 কে লঞ্চে তো আমরা সেম ওয়েতে প্রত্যেকটা ইনপুট কে লেবেল করে নিয়েছি, ইনপুট গুলোকে লেবেল করে নিয়েছি যেন আমার পরবর্তী গুলোকে রেফার করতে সুবিধা হয়। প্রেফারেবলি আমরা আমাদের আউটপুট গুলোকেও লেবেল করে নিব। সো আমার আউটপুট যেমন রেভিনিউ, এখানে হচ্ছে রেভিনিউ যেটা লেবেল করে নেই, টোটাল বিসি লেবেল করে নেই, লেবেলে স্পেস দিতে পারবেন না, সো আন্ডারস্কোর দিতে হবে, টোটাল এফসি, এন্ড ফাইনালি আমার নেট প্রফিট। ইনপুট গুলোকে লেবেল করেছি, আর আমার আউটপুট সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল গুলোকে আর কি, রেভিনিউ কে করলাম, টোটাল ভ্যারিয়েবল কস্টে করেছি, টোটাল ফিক্সড কস্টে করেছি, এন্ড নেট প্রফিট কে করেছি। করতে পেরেছেন? কোনো কিছু রিপিট করতে হবে? লেবেলিংটা বুঝিনি। আচ্ছা, লেবেলিং মানে হচ্ছে আপনার একটা সেলকে আপনি ধরেন টিপিক্যালি যখন সিলেক্ট করবেন, ধরেন এই সেলকে সিলেক্ট করলাম, এই সেলের রেফারেন্স কি ই3, এখানে ই3 দেখাচ্ছে, আপনি এই সেলকে যদি কোথাও ফর্মুলা ইউজ করতে চান তখন কি আমার ই3 হিসাবে ইউজ করতে হয়। আর আপনি যদি ই3 হিসাবে ইউজ না করে এটাকে অন্য কোনো নামে ইউজ করতে চান তখন আমরা হচ্ছে নেম ম্যানেজারের মাধ্যমে নাম দিতাম। যেমন এই ভ্যালুটাকে আমি আই3 না বলে এই ভ্যালুটাকে আমি রেভিনিউ বলতে চাচ্ছি। রেভিনিউ বললে আমি যখন কোনো ফর্মুলা লিখবো দেখবেন ফর্মুলায় হচ্ছে এই যে রেভিনিউ একটা নাম চলে আসছে, ওইটা দিলে তখন রেভিনিউর ভ্যালুটা অটোমেটিক চলে আসবে। তো তার জন্য আমরা নাম ইউজ করতেছি। ভবিষ্যতে আমরা যখন ওই যে সিনারিও ম্যানেজার দেখবো এবং আরো একটা টুল দেখবো সেখানে দেখবেন এই নামগুলোকে তারা ইউজ করবে, যদি নাম দিয়ে থাকেন, লেবেল দিয়ে থাকেন। তার জন্য আমরা লেবেল দিয়েছি, লেবেল দেওয়ার জন্য সিম্পলি বললাম ভ্যালুটা সিলেক্ট করে এখানে টাইপ করলেই চলে আসবে। এখন কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছিলেন? স্যার ক্রিয়েট ফ্রম সিলেকশন দিয়ে ইউজ করছেন এটা। আচ্ছা, ক্রিয়েট ফ্রম সিলেকশন যেটা করেছি, আপনি যখন লেবেলটাকে লেফট সাইডে রেখে ভ্যালুগুলো সিলেক্ট করবেন তখন ক্রিয়েট ফ্রম সিলেকশনে এই যে লেফট কলাম দিয়ে ওকে প্রেস করলে এই যে 5,500 সেভেন সেল এটার নাম দিয়ে দিবে পাশেরটা থেকে স্যালারি, তারপর এই যে বি8 এটার নাম দিয়ে দিবে পাশেরটা থেকে ইন্স্যুরেন্স। এটা করার জন্য আগে সিলেক্ট করতে হবে, তারপর ফর্মুলা ট্যাব, তারপর ক্রিয়েট ফ্রম সিলেকশন, ক্রিয়েট ফ্রম সিলেকশন, তারপর ওকে প্রেস করলে চলে আসবে। পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা এখন আমাদের এই ইনপুট গুলোকে সেভ করে নিই। আমার সিলেকশন হচ্ছে, আপনি যদি নন কন্টিনিউয়াস সেল সিলেক্ট করতে চান একই সাথে ফার্স্ট সেল গুলো সিলেক্ট করবেন, কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে বাকিগুলো সিলেক্ট করতে পারবেন। আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এগুলো সিলেক্ট করছি, কন্ট্রোল প্রেস করে এগুলো সিলেক্ট। এই পয়েন্টটাকে আমি সেভ করে রাখতে আমার সিনারিও ম্যানেজারে অরিজিনাল ইনপুট হিসাবে। সিলেক্ট করেছেন সবাই? সিলেক্ট করার পর এটা হোয়াট ইফ অ্যানালিসিস সিনারিও ম্যানেজার লাস্ট ক্লাসে দেখেছিলাম।
এইটা হোয়াট ইফ অ্যানালিসিস সিনারিও ম্যানেজার, তারপর এখানে আমি অ্যাড সিনারিও দিয়ে এটা সেভ করতে পারবো। অ্যাড সিনারিও, আমি এটার নাম দিচ্ছি অরিজিনাল। এখানে দেখতে পাবেন যে আমার সিলেকশনটা অ্যাপ্রোপ্রিয়েটলি হাইলাইট হয়েছে। B3 থেকে B4 নিয়েছি, কমা দিয়ে B7 থেকে B10 নিয়েছি, কমা দিয়ে B12 থেকে B14 নিয়েছি। এখন ওকে প্রেস করলে আপনার এই যে দেখেন এখানে হচ্ছে সেল রেফারেন্সের বদলে নাম দেখাচ্ছে। So এই যে জানুয়ারির কত ভ্যালু 85,000 ছিল, নিয়েছে। মার্চের হচ্ছে 120,000 ছিল, নিয়েছে। সেলস প্রমোশনের 25 ছিল, নিয়েছে। এই সব কয়টা ভ্যালুকে আপনি এখন সেভ করে রাখতে পারবেন অরিজিনাল ভ্যালু হিসেবে। তো ওকে প্রেস করলে অরিজিনাল ভ্যালু হিসেবে সেভ হয়ে থাকবে। এখন আপনি যদি ভবিষ্যতে মডিফাইও করেন, ভবিষ্যতে ধরেন এটাকে মডিফাই করলেন, হলে জাস্ট সিম্পলি আমার সিনারিও ম্যানেজার থেকে অরিজিনাল শো দিলেই অরিজিনালের ভ্যালুগুলো চলে আসবে। তো তার জন্য আমরা বেস্ট প্র্যাকটিস বলেছি, সিনারিও মডেল শেষ করার সাথে সাথে অরিজিনাল যে ইনপুট গুলো সেগুলোকে অরিজিনাল ভ্যালু হিসেবে সেভ করে রাখবো। এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? না হলে আমরা নতুন সিনারিওতে মুভ করব। আচ্ছা, সো আমাদের ইনকাম স্টেটমেন্টের সিনারিও মডেলটা বানানো শেষ। আগের ওয়ার্কশিটে যদি যান, আগের ওয়ার্কশিটে দেখবেন 2 নাম্বার আরেকটা সিনারিও দিয়েছে। 2 নাম্বার সিনারিওটা আপনি পড়েন, পড়লে দেখবেন এখানে বলছে যে ম্যানেজাররা নতুন একটা কন্ট্রাক্ট সাইন করতে পারবে, যেটা করলে আপনার জানুয়ারি সেলস আগে ছিল যে 85,000, ওটার বদলে হবে 110,000। এবং পরবর্তী মাসের সেলস গুলো বলতেছে এই 110,000 এর উপর 20% করে বাড়তে থাকবে। সো এইটা হচ্ছে 110,000, পরেরটা হচ্ছে 110,000 মাল্টিপ্লাইড বাই 1.2, তারপর এটা হচ্ছে 110,000 মাল্টিপ্লাইড বাই 1.2 মাল্টিপ্লাইড বাই 1.2। তো এই যে আমি আমার সিনারিও 2 এর ইনপুট গুলো পেয়ে গেলাম। এখন সিনারিও 2 এ আমার কত নেট ইনকাম হবে সেটা জানার জন্য তো আমার কি বলবো নতুন করে আবার মডেলিং এর প্রয়োজন নাই। আমার ইনপুট গুলো শুধু বসিয়ে দিলেই চলবে। So আমি এখানে যে ইনপুটটা পেয়েছি 110, 132, 158,400, এই 3টা ভ্যালু শুধু আমার ইনকাম প্রজেকশন মডেলে বসিয়ে দিব। তো এই 3টা ভ্যালু যদি আমি বসাতে চাই, আমার হাতে বেশ কয়েকটা উপায় আছে। আমি ডাইরেক্ট এখানে টাইপ করতে পারি, দেখবেন আস্তে আস্তে ভ্যালুগুলো বাড়ছে, চেঞ্জ হচ্ছে। আর আমি যেটা করতে পারি, আমার ওই যে সিনারিও ম্যানেজারে নতুন আরেকটা সিনারিও অ্যাড করে ওটার মধ্যে ভ্যালু গুলো ডাইরেক্টলি দিয়ে দিতে পারি, তাহলেও সেম কাজই হবে। আমরা এটাই করি। আপনি যদি সিনারিও ম্যানেজারে যান, যাওয়ার পর এই যে সিনারিওটা সিলেক্ট করা অবস্থায় যদি অ্যাড দেন, তাহলে দেখবেন সেম প্যারামিটার নেই, যে সেম প্যারামিটার নিয়ে আমাকে নতুন একটা সিনারিও অ্যাড করতে হচ্ছে। এটাকে আমি দিই নিউ কন্ট্রাক্ট। এই নিউ কন্ট্রাক্ট সিনারিওটার আন্ডারে আমি হলো ওই যে আমার নতুন 110,000, তার উপর 20% বাড়িয়ে সেলস রেকর্ড করব। তো আবার রিপিট করছি, আমি সিনারিও ম্যানেজারে আসলাম, অরিজিনাল সিনারিওটা ছিল ওটা সিলেক্ট করা অবস্থায় অ্যাড দিলাম, নিউ কন্ট্রাক্ট নামে একটা সিনারিও, এখানে আমি এখন ভ্যালু গুলো বসিয়ে দিব। তো আমার ফার্স্ট ভ্যালু ছিল হচ্ছে 110,000। এখন আপনার মাথায় আসতে পারে সেকেন্ড ভ্যালু 110,000 ইন্টু 1.2। 1.2 এটাকে আপনি আবার ম্যানুয়ালি ক্যালকুলেট করবেন নাকি? সুবিধা হলে ম্যানুয়ালি ক্যালকুলেট করার দরকার নেই, আমি এইখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারবো। আমি 110,000 ইন্টু 1.2 যদি দিই ইকুয়ালস টু সাইন দিয়ে, তাহলে হচ্ছে আপনার অটোমেটিক সে ওইটাকে ক্যালকুলেট করে নিবে। তো আমার সিনারিওটা আমি এখানেই স্ট্যাবলিশ করে ফেললাম।
নতুন কন্ট্রাক্টের আন্ডারে বলতেছে 110,000 হবে, পরের মাসে 110,000-এর উপর 20% বাড়বে, পরের মাসে আরো উপর আরো 20% বাড়বে। আপনি যদি এভাবে মডেল করেন, ওকে প্রেস করলে দেখবেন সে হচ্ছে ফর্মুলা গুলো রিটেইন করবে না, বাট ফর্মুলা গুলোকে ভ্যালুতে কনভার্ট করে নিবে। তো এই ক্যালকুলেশনটা রান করে সে ভ্যালু যেটা পাবে সেটাকে বসিয়ে নিবে। তো আমি যদি এখন ওকে প্রেস করি, তাহলে দেখবেন এই যে নেম এন্ড রেজাল্টস অফ ফর্মুলা ওয়্যার কনভার্টেড ইনটু ভ্যালুস বলছে। তো তার মানে হলো এসেনশিয়ালি যে আমার এখানে 1,10,000 ইন্টু 1.2 করেছি, যে সেটাকে সে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাবে সেটা নিয়ে নিবে আর কি। তো ওকে প্রেস করি, এই অরিজিনাল কন্ট্রাক্ট আছে, নিউ কন্ট্রাক্ট তৈরি হয়েছে। নিউ কন্ট্রাক্টে আমি শোতে প্রেস করলে আমার ওই যে ক্যালকুলেটেড ভ্যালুস গুলো দেখাচ্ছে। So, আমার অরিজিনাল এন্ড আমার নিউ। তো আমি আরেকটা সিনারিও মডেল করে ফেললাম। তো ম্যানেজার যদি অরিজিনাল দেখতে চায় অরিজিনাল দেখাতে পারবো, যদি দেখতে চাই আমার নিউ কন্ট্রাক্ট করলে আসলে প্রফিটের উপর ইম্প্যাক্ট কি সেটাও আমি এখন দেখাতে পারবো। করতে পেরেছেন? রিপিট করব কিছু? আচ্ছা, তো আমার সিনারিও মডেল হয়ে গেল। আমি আমার থার্ড সিনারিও দেখি। থার্ড সিনারিওতে বলছে দুইটা কেস দেওয়া আছে। বেস্ট কেসে আমার ম্যাটেরিয়ালস এর কস্ট কিরকম হবে, অ্যাড বাজেট কিরকম হবে এবং রেভিনিউ কিভাবে বাড়বে সেটা বলা আছে। ওয়ার্স্ট কেসে কিভাবে হবে সেটাও বলা আছে। তো এই যে আমি এখানে আপনাদের সুবিধার্থে নিউ কন্ট্রাক্টের বাইরে, নিউ কন্ট্রাক্ট কনসিডার না করে বেস্ট কেসে আমার কিরকম হতে পারে সেই ইনফরমেশন গুলো দিয়েছি এখানে। এই সিনারিও থেকে আইডেন্টিফাই করেছি। ওয়ার্স্ট কেসে কিরকম হতে পারে সিনারিও থেকে আইডেন্টিফাই করেছি। তো আপনি সেম ওয়েতে এখন এই বেস্ট কেস ওয়ার্স্ট কেসও ক্যালকুলেট করতে পারবেন। সো বেস্ট কেস ওয়ার্স্ট কেসটা ক্যালকুলেট করার জন্য আমি আপনার কাছে রেখে দিচ্ছি, আপনি বাসায় বসে করে আমাকে জানাবেন, কারণ এটা সিনারিও 2 এর মধ্যে এক্স্যাক্টলি সেম কাজ। নতুন একটা সিনারিও খুলবেন, খুলে হচ্ছে ভ্যালুগুলোকে মডিফাই করবেন, সিনারিওটা সেভ করবেন সেম ওয়ার্স্ট কেসের জন্য। তো সিনারিও 3টা আপনি এসেনশিয়ালি বাছাই করে ফেলতে পারবেন। সিনারিও 4 যদি দেখেন, সিনারিও 4টায় বলছে আপনি অ্যাড বাজেট এবং সেলস প্রমোশন চেঞ্জ হলে নেট ইনকাম কিরকম ভাবে চেঞ্জ হবে সেটা আপনি দেখতে চান একটা ডেটা টেবিলের মাধ্যমে এসেনশিয়ালি। তো লাস্ট ক্লাসে আমরা ডেটা টেবিল করেছিলাম। এসেনশিয়ালি আপনি এরকম ভাবে সেলস প্রমোশন একটা ভ্যারিয়েবল, সেটার বিভিন্ন ভ্যালুকে সাজাবেন, অ্যাড বাজেট একটা ভ্যারিয়েবল, সেটার বিভিন্ন ভ্যালুকে সাজাবেন, তারপরে ডেটা টেবিল করে ফেলতে পারবেন। তো আমি আপনার ভ্যালু গুলো সাজিয়ে দিয়েছি। এটা যদি আপনি কপি করে মেইন শিটে নিয়ে যান, তারপরে এই যে ফার্স্ট সেলটা, এই সেলটায় নেট প্রফিট প্লেস করেন, তাহলে তার বেসিস আপনি ডেটা টেবিলটা ক্যালকুলেট করে ফেলতে পারবেন। আমি এটাকে সিলেক্ট করে কপি করে নিয়ে যাই। এবং এসেনশিয়ালি আমি এইটা হলো আমার নেট প্রফিট। তার বেসিসে এখন আমি সিলেক্ট করে লাস্ট ক্লাসে যেভাবে ডেটা টেবিল করেছিলাম এভাবে ডেটা টেবিল করে ফেলতে পারবো। তো ডেটা টেবিল রো এর ভ্যালু গুলো হলো সেলস প্রমোশন, এন্ড কলামের ভ্যালু গুলো হলো অ্যাড বাজেট। তো কলামের ভ্যালু অ্যাড বাজেট, রো এর ভ্যালু সেলস প্রমোশন, ওকে প্রেস করলে আমার প্রফিট চলে আসবে।
আমার কারেন্ট 25% সেলস প্রমোশন অ্যান্ড 15% অ্যাড বাজেটে 87,000 প্রফিট, এটা আমি দেখতে পাচ্ছি। 25% সেলস প্রমোশন, 15% অ্যাড বাজেট, 87,000 প্রফিট আছে। এটা আমরা লাস্ট ক্লাসে করেছি, এটা নিয়ে আমি আর খুব বেশি সময় দিচ্ছি না। এটাও আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন। আমরা বেশি সময় দিব হলো আমাদের পরের টুলটার জন্য। এই পর্যন্ত কি কারো কোশ্চেন আছে? না স্যার। কোশ্চেন না থাকলে আমরা পরের টুলটাই বেশি সময় দিব। আমরা এইখানে সলভার নামে আরেকটা টুল ইন্ট্রোডিউস করবো, তো সবাই একটু এটাই বেশি করে অ্যাটেনশন দেন। সিনারিও 5টায় দেখেন, সিনারিও 5টায় বলছে আমার একটা গোল আছে, $100,000 আমি প্রফিট আর্ন করতে চাই। লাস্ট ক্লাসে গোল সিক বলে একটা টুল দেখেছিলাম, যেটার মাধ্যমে আমরা এই গোলটাকে অ্যাচিভ করার জন্য একটা মাত্র ইনপুট মডিফাই করতে পারতাম। সো একটা মাত্র ইনপুট হতে পারতো আমার ম্যাটেরিয়ালস, একটা মাত্র input হতে পারতো আমার অ্যাড বাজেট, একটা মাত্র ইনপুট হতে পারতো আমার স্যালারিজ বা যে কোনো কিছু আর কি। বাট শুধুমাত্র একটা ইনপুটকে চেঞ্জ করতে পারতাম। So আমি যদি মাল্টিপল ইনপুটকে চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে গোল সিক টুলটার কাজ করবে না। তো আমার এই সিনারিওটা যদি পড়েন, ম্যানেজমেন্ট $100,000 আর্ন করতে চায়, তার জন্য তাদের কিছু লিমিটেশন আছে। ম্যাটেরিয়ালস এর কস্ট 25% এর নিচে করতে পারবে না, অ্যাড এর বাজেট 14% করতে পারবে না, এবং সেলস এর প্রমোশনের বাজেট 20% এর নিচে করতে পারবে না। সো ওটাকে আপনি যদি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করেন, এসেনশিয়ালি দাঁড়াচ্ছে ম্যাটেরিয়ালস এর বাজেট হলো গ্রেটার দেন অর ইকুয়ালস টু 25, মানে ক্যানট বি লেস দেন 25। অ্যাড বাজেট আছে লেস দেন ইকুয়ালস টু 14, অর্থাৎ শুড বি লেস দেন 14 এর বেশি থেকে বেশি যেতে পারবে না। আর সেলস প্রমোশনও হলো গ্রেটার দেন ইকুয়ালস টু 20, অর্থাৎ 20 নিচে যেতে পারবে না। সেইগুলো হলো আমার কনস্ট্রেইন্ট। এই কনস্ট্রেইন্টের বেসিসে আমি আমার টার্গেট নেট প্রফিট ক্যালকুলেট করব। সো আমার যখন টার্গেট সিক করতে যাব, তখন আমি বলবো যে আমার কনস্ট্রেইন্ট এগুলো আছে, তুমি এই ভ্যারিয়েবল গুলাকে চেঞ্জ করে তারপরে হচ্ছে তুমি আমাকে ডিসিশন দাও যে এই ভ্যালু গুলা কত পার্সেন্ট হলে, কোনটা কত পার্সেন্ট হলে আমি $100,000 আর্ন করতে পারবো। আমি আমার কনস্ট্রেইন্ট গুলো কপি করে মেইন শিটে নিয়ে যাই। কনস্ট্রেইন্ট গুলো কপি করে মেইন শিটে আসলাম। এখন স্ট্যান্ডার্ড গোল সিকের মাধ্যমে আমি যেহেতু এটা করতে পারবো না, আমার সলভার নামে একটা টুল আছে, যেই টুলটাকে আমার ইউটিলাইজ করতে হবে। অনেকের এক্সেলে দেখবেন, যান সলভার অলরেডি অ্যাভেলেবেল আছে, প্রায় কারোরই থাকার কথা না বাই ডিফল্ট। আপনাকে এই সলভার টুলটা ইনেবল করে নিতে হয়। সলভার ইনেবল করার জন্য আমরা আগে যেরকম ভাবে ডেটা অ্যানালিসিস টুল প্যাক ইনেবল করেছিলাম, ডেটা অ্যানালিসিস টুল প্যাক ঠিক সেম ওয়েতে সলভারকে ইনেবল করতে পারবে। আমরা ফাইলে যাব, অপশনস, অ্যাডিনস, এক্সেল অ্যাডিনস এর মধ্যে গো প্রেস করব, দেখবেন সলভার অ্যাডিন লেখা আছে। টিক দিয়ে ওকে প্রেস করলে আপনি এখানে সলভারটা চলে আসবে। তো আমার টিক দেওয়া আছে অলরেডি, ওকে প্রেস করলে এখানে সলভারটা চলে আসবে। এই সলভার টুলটার মধ্যে আমি আমার গোলটাকে সেট করে দিতে পারবো, আমি আমার ইনপুটস কে সেট করে দিতে পারবো, আমি আমার কনস্ট্রেইন্ট কেও সেট করে দিতে পারবো। ও তার মাধ্যমে আমি আমার অপটিমাল সলিউশনটা খুঁজে বের করতে পারবো। তো আমি সলভারে ক্লিক করি। সলভার কি সবাই ইনেবল করতে পারছেন? না করতে পারলে আমাকে Yes, sir. বলবেন। সলভারে ক্লিক করি, সলভারে দেখবেন এরকম একটা মেনু আসে।
ফার্স্ট সেকশনটা হলো আমার অবজেক্টিভের সেকশন। আমার মডেলের আউটপুট, সেই আউটপুট মডিফাই করে হচ্ছে আমার অবজেক্টিভ। আমার একটা অবজেক্টিভ হতে পারে প্রফিট ম্যাক্সিমাইজ করা, বা প্রফিট এই ক্ষেত্রে হচ্ছে আমার 100,000 সেট করা। আমি সেট অবজেক্টিভে নেট প্রফিট সিলেক্ট করব। নেট প্রফিট সিলেক্ট করার পর এটাকে আমি সেট করতে চাই কত, 100,000 এ। এখানে আমি 100,000 লিখে দিব। যদি মিনিমাম দিতেন তাহলে মিনিমাম নেট প্রফিট করার জন্য সে বের করতো, ম্যাক্সিমাম দিলে ম্যাক্সিমাম প্রফিট করার জন্য সে হচ্ছে একটা সলিউশন বের করতো। আপাতত আমার টার্গেট যেহেতু 100,000, সো 100,000 এর জন্য আমি সেট করছি অবজেক্টিভ। তো অবজেক্টিভ সেট করতে পারতেছে, মাথায় রেখেন একটাই সেট করতে পারতেছে। আমি এখানে নেট প্রফিট সেট করেছি। সেকেন্ড কাজ হলো বাই চেঞ্জিং ভেরিয়েবল সেলস। তো এইখানে আপনি কোন ইনপুটটাকে মডিফাই করে আপনার সেলস বাড়াতে, নেট প্রফিট করতে চান সেটা সেট করতে পারবেন। তো আমি আমার এই সিনারিওর জন্য ম্যাটেরিয়ালস, অ্যাড, বাজেট, সেলস, প্রমোশন গুলাকে হচ্ছে মডিফাই করতে চাই। তো এইগুলা সিলেক্ট করলাম, B12 থেকে B14 পর্যন্ত এগুলাকে মডিফাই করার মাধ্যমে আমি আমার প্রফিট আর্ন করতে চাই, নেট প্রফিট ম্যাক্স টার্গেটে সেট করতে চাই। সেগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সলভ দিলে আপনার অ্যান্সার আসবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে আমি ইনপুট গুলোকে মডিফাই করতে চাচ্ছি, ইনপুট গুলোর উপর তো আমার কনস্ট্রেইন্ট আছে। আমি চাইলেই ম্যাটেরিয়ালকে 0% করে দিতে পারবো না। আমার ম্যানেজমেন্ট বলছে যে ম্যাটেরিয়ালের কস্ট আমি কোনোভাবে 50% এর নিচে করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাকে এই কনস্ট্রেন্টটা সেট আপ করে দিতে হবে যে তুমি সলিউশন 1,00,000 টাকা 100,000 বের করার সময় কোনোভাবেই কিন্তু ম্যাটেরিয়ালের কস্ট 25% এর নিচে নিবা না, কোনোভাবেই অ্যাট বাজেটের কস্ট 14% এর বেশি করবা না। এই জিনিসগুলো আমরা এটা সাবজেক্ট দ্য কনস্ট্রেন্ট, সাবজেক্ট দ্য কনস্ট্রেন্ট আমি যদি অ্যাড দিই, অ্যাড দিতে দেখবেন কনস্ট্রেন্ট গুলো সেট করা যাচ্ছে। ফার্স্ট কনস্ট্রেন্ট আমার ম্যাটেরিয়াল বাজেট। ম্যাটেরিয়াল বললাম যে আমার কোনোভাবে 25% নিচে হবে না, গ্রেটার দেন ইকুয়াল টু 25%। ম্যাটেরিয়াল বাজেট গ্রেটার দেন ইকুয়াল টু 25% দিয়ে অ্যাড দিলে দেখবেন আপনার ওইটা অ্যাড হয়ে যাবে। সেকেন্ড, আমার অ্যাড বাজেট আমি বলছি কোনোভাবেই 2% এর বেশি হতে পারবে না, তো লেস দেন ইকুয়াল টু ওইটা অ্যাড দিই আবার। ফাইনালি আমার সেলস প্রমোশন বলছি কোনোভাবেই 20% কম হতে পারবে না, সো গ্রেটার দেন ইকুয়াল টু 20%। এখন আপনি যদি ওকে প্রেস করেন, ওকে প্রেস করলে দেখবেন আপনার এই তিনটা কনস্ট্রেন্ট অ্যাড হয়ে গিয়েছে। এবং দেখেন এখানে আমার নাম চলে আসছে। নাম চলে আসছে তার কারণ হলো ওই যে নেম ম্যানেজারে আমরা নাম দিয়ে রাখছিলাম, এই সেলগুলোর ওই যে ক্রিয়েট ফ্রম সিলেকশনে যে নাম দিয়ে রাখছিলাম, তার জন্য এখানে নাম চলে আসছে। আপনি এখন এটাকে পড়ে বুঝতে পারতেছেন আপনার অবজেক্টিভ হলো নেট প্রফিট, এটাকে সেট করতেন ভ্যালু অফ 100,000 এ বাই চেঞ্জিং সেলস, এই যে এই সেলগুলো এবং সেলগুলোকে এই কনস্ট্যান্টের এগেইনস্টে সাবজেক্ট করতেন। যে অ্যাড বাজেট C17 এর যেটা আছে সেটা থেকে লেস দেন ইকুয়ালস টু হতে হবে, ম্যাটেরিয়ালস C16 এর যা আছে তার থেকে গ্রেটার দেন ইকুয়াল টু হতে হবে, এন্ড সো অন। এরপরে আপনার বাকি কাজ সোজা। এখানে আপনি অ্যালগোরিদম সিলেক্ট করতে পারবেন, এখানে আমরা সাধারণত এইটা ইউজ করি, ডিফল্ট অ্যালগোরিদম এটাই কাজ করে। আমরা এখন ওকে প্রেস করলে দেখবেন সে হচ্ছে একটা সলিউশন খুঁজে বের করার চেষ্টা করবে। সো আমি যদি সলভে প্রেস করি, দেখবেন এইটা সে হচ্ছে বিভিন্ন ওয়েতে ক্যালকুলেট করে আমার সলিউশন খুঁজে বের করলো। সলিউশন খুঁজে বের করলো কি আমার
ম্যাটেরিয়ালস 25% কস্ট রাখতে পারতেছে, বাজেট ম্যাক্সিমাম করতে পারতেছে, সেলস প্রমোশন সরি সেলস প্রমোশন হচ্ছে 24% করতে পারতো, ম্যাটেরিয়াল হচ্ছে 29% করতে পারতো। Right? এটা করে সে আপনার 100,000 অ্যাচিভ করতে পারবে। আপনি যদি রিস্টোর অরিজিনাল ভ্যালুস দেন, আগেগুলাই চলে যাবে। আগে 13 ছিল, সলভারে যদি আপনি সলভ করুন, সলভার সলিউশন দেন, সলভার সলিউশন দিলে এটাকে ওইভাবে সেভ করবেন। এখান থেকেও আপনি চাইলে ডাইরেক্টলি সিনারিও সেভ করতে পারবেন, বাট আমরা টিপিক্যালি ওইটা না করে আমরা সিনারিও ম্যানেজারে ম্যানুয়ালি যাই। আমি যদি সিনারিও ম্যানেজারে আবার যাই ম্যানুয়ালি, ধরেন অপটিমাইজ, এই যে এখানে আমার সিনারিওতে যে সলিউশনটা পেয়েছে, সলিউশনটা আইডেন্টিফাই করা আছে, ওকে প্রেস করে আমি এই সিনারিওটা সেভ করে রাখতে পারবো। এই যে আমার অরিজিনালি ছিল এইরকম 57,000 প্রফিট, নিউ কন্ট্রাক্টের আন্ডারে আমি এরকম 87,000 প্রফিট পেতাম, এবং আমি যদি অপটিমাইজ করি, অপটিমাইজ করলে আমি এই নিউ কন্ট্রাক্টের আন্ডারে 100,000 প্রফিট করতে পারতেছি। আমি ম্যাটেরিয়ালস, অ্যাড বাজেট, সেলস প্রমোশন করতে পারি। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সিনারিও ম্যানেজারের সামারি বানাতে পারেন। আপনি যদি সামারি বানাতে চান, এখন ওখানে যে আপনার রেজাল্ট সেলে ধরেন আমি রেভিনিউ কত, টোটাল ভ্যারিয়েবল কস্ট কত, টোটাল ফিক্সড কস্ট কত, এন্ড হচ্ছে নেট প্রফিট কত, এগুলো দিয়ে ওকে প্রেস করি, দেন আমার সব কয়টা সামারিও চলে আসবে। তো আবার রিক্যাপ করছি, আমরা সলভার ইনেবল করার পর সলভারে গোলটা বা অবজেক্টিভটা সেট করেছি, অবজেক্টিভের ভ্যালু সেট করেছি, যে ইনপুট বা ভ্যারিয়েবলকে মডিফাই করব সেট করেছি, ওগুলোর উপর আমার কি কনস্ট্রেইন্ট আছে, কনস্ট্রেইন্ট গুলো সেট করেছি, তারপর ওকে প্রেস করলে, সলভ প্রেস করলে সলভ হয়ে যাবে। এরপর আমি সলিউশনটা একটা সিরিয়াল হিসেবে সেভ করেছি, আর বেসিসে আপনি পরবর্তীতে কম্পেয়ার করে একটা ডিসিশন নিতে পারবেন, কম্পারেটিভ অ্যানালিসিস দেখাতে পারবেন। এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? No, sir. আপনারা যদি পুরো জিনিসটা আবার নিজে থেকে শুরু করেন, আশা করি করতে পারবেন। আমি আপনাদের সাথে লিনিয়ার প্রোগ্রামিং এরও একটা ফাইল শেয়ার করেছি, যেই ফাইলটাও একদম সেম লজিক ইউটিলাইজ করে প্রিপেয়ার করা। আমি যদি আপনার সাথে একটু শেয়ার করি সলিউশনটা, স্যার এক্সামেও কি এরকম সিনারিও দেওয়া থাকবে, আমরা সলভ করে তারপর এরকম সিনারিও সেট হ্যাঁ, এক্সামেও আপনাদের এরকম সিনারিও দেওয়া থাকবে। যেমন আমি যদি এটাই আপনাদের ডেমো দেখাই, এই যে লিনিয়ার প্রোগ্রামিং এর প্রবলেমটা, এখানে হচ্ছে এরকম একটা সিনারিও দেওয়া আছে। এই সিনারিওতে সব ইনফরমেশন দেওয়া আছে, যে পিনোকিও একটা কোম্পানি 2 টাইপের প্রোডাক্ট প্রডিউস করে, কোনটার প্রাইস কিরকম, কোনটা হচ্ছে প্রডিউস করতে কত সময় লাগে, কত খরচ হয়, কত ম্যাটেরিয়ালস লাগে, এই ধরনের সব ইনফরমেশন দেওয়া আছে। আর বেসিসে আপনি ওই যে আপনার অ্যাজাম্পশনস গুলো বা ইনপুট গুলো আইডেন্টিফাই করছেন। তো আমার এইখানে ওই সিনারিও ডেসক্রিপশন থেকে আমি পেয়েছি যে একটা ইউনিট অফ ট্রাক প্রডিউস করতে আপনার রেভিনিউ পান হচ্ছে 550 টাকায়, উড হচ্ছে 50 টাকার, কার্পেন্টারি লাগে 1 ঘন্টা, যেটার রেট হলো 30 টাকা, ফিনিশিং লাগে 1 ঘন্টা, যেটার রেট হলো 20 টাকা। তার বেসিসে আপনার রেভিনিউ কত, কস্ট কত পেয়ে যাচ্ছে। এই যে উডের রেভিনিউ, উডের ট্রাকের রেভিনিউ, ট্রাকের কস্ট, তার বেসিসে আপনি ট্রাকের প্রফিট পাবেন। ট্রেনেরটা যদি একইভাবে করেন, ট্রেনের প্রফিট পাবেন।
এবং আপনার কাছে কতখানি আসলে ম্যাটেরিয়ালস আছে, কার্পেন্টারি দেখেন এখানে কত ঘন্টা আছে অ্যাভেলেবল, ফিনিশিং কত ঘন্টা আছে অ্যাভেলেবল, সেগুলো আপনি আইডেন্টিফাই করেছেন, তার বেসিসে আপনি প্রফিট ক্যালকুলেট করছেন। এবং এখানেও আপনার একইভাবে দেখবেন যে প্রফিট ক্যালকুলেট হচ্ছে কি, যে কস্ট আর রেভিনিউ মাইনাস করে, কস্ট আর রেভিনিউ আসতেছে এই ভ্যালু গুলো থেকে। আবার যদি প্রেসিডেন্সে যান, সেগুলো যে এই ভ্যালু গুলো থেকে আসতেছে দেখতে পাচ্ছেন। এবং এখানের এক ভ্যালু যে আমার ইউনিট মাল্টিপ্লাইড বাই প্রাইস করে এই ভ্যালুটা আসছে, সেটা দেখতে পাচ্ছেন। বলে এসেনশিয়াল আমি যদি এটাকে এখন থেকে 100 করে দিই, তাহলে দেখবেন অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে রেভিনিউ চেঞ্জ হচ্ছে, কস্ট চেঞ্জ হচ্ছে, এখানে রেভিনিউ চেঞ্জ হচ্ছে, এখানে কস্ট চেঞ্জ হচ্ছে, এখানে প্রফিট চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আপনাকে সিনারিও মডেল করতে হবে আর কি। তো এটাও আমি সলিউশন দিয়ে দিয়েছি, আপনি চেষ্টা করবেন নিজে থেকে সলভ করার, নিজে থেকে সলভ করে, না পারলে তখন সলিউশন থেকে হিন্ট নিতে পারেন, বাট প্রিন্সিপালটা সবসময় সেম। আপনার আগে হচ্ছে ইনপুট বা অ্যাজাম্পশনস গুলোকে আইডেন্টিফাই করতে হবে, তার জন্য কনস্ট্রেন্ট আছে, কনস্ট্রেন্ট গুলোকে আইডেন্টিফাই করতে হবে। ইনপুটস এর বেসিসে আপনি আপনার আউটপুটকে মডেল করবেন, আপনার অবজেক্টিভ আইডেন্টিফাই করবেন, তারপরে আপনি এসেনশিয়ালি সলভারে যে আপনি আপনার কনস্ট্রেন্ট গুলো সেট করে দিলে তার জন্য আপনি সলভ করতে পারবেন। সো এটা কনস্ট্রেন্ট সেট করে দিয়ে আমি সলভ করলে কয়টা আমার প্রডিউস করা লাগবে কি জিনিস, তাহলে আমার কোনটা মিট হবে না হবে, সেগুলোর মাধ্যমে আমি আমার প্রফিট বের করে ফেলতে পারবো। সো আমি এই প্রবলেমটা তো দিয়েছি, এটা সলিউশন আপনাদেরকে দিয়েছি। অ্যাডিশনালি আমি আরো একটা দিয়েছি মনে হয় আপনাদেরকে, ওয়ার্ড পিডিএফ ডকুমেন্ট, যেখানে এরকম লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেটাও আপনি এক্সেলে সলভার ইউটিলাইজ করে সলভ করতে পারেন নাকি দেখেন। আমরা নেক্সট ক্লাসে দরকার হলে এই জিনিসটা হাতে কলমে সলভ করব, বাট আমাদের আদারওয়াইজ সিলেবাস এই পর্যন্তই। লাস্ট আমরা এই 2 দিন ধরে দেখলাম হোয়াট ইফ অ্যানালিসিস, যেখানে আমরা ডেটা টেবিল দেখেছি, গোল সিক দেখেছি, সিনারিও ম্যানেজার দেখেছি, এবং আজকে সলভারের কাজও দেখলাম। এবং সব কয়টা ইন্টিগ্রেট করে কিভাবে আপনি বিভিন্ন সিনারিওর সামারি জেনারেট করতে পারেন সেটা দেখলাম। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, সো একটু কষ্ট করে এটা প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস না করলে কিন্তু মনে রাখা খুব ডিফিকাল্ট হতে পারে। সবকিছুই এই কোর্সে প্র্যাকটিসের উপর। জিনিসগুলো খুব সোজা, বাট উইদাউট প্র্যাকটিস না, পরীক্ষার হলে চলে আসলে কিন্তু আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আর উইদাউট প্র্যাকটিস আগের দিনও যদি প্রিপারেশন নিতে চান, সেটাও একটু ডিফিকাল্ট হবে। তো সাজেশন হলো আজকেই আপনি যদি একটু প্র্যাকটিস করে যা যা কোয়েশ্চেন আছে তা তার সলিউশন বের করে নিতে পারেন, বা কোনো কোয়েশ্চেন আরো অ্যাডিশনাল থাকলে আমাকে আস্ক করার প্রয়োজন হলে আস্ক করতে পারেন, বা যা শিখার এখনই শিখে শিখে ফেলেন আর কি। সো কারো যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে নিব। স্যার আমাদের তো পাওয়ার বিআই নেই ফাইনালে, তাহলে কি আমরা কি ড্যাশবোর্ড এক্সেলে বানাবো পুরো? হ্যাঁ, আমরা হচ্ছে ড্যাশবোর্ড এক্সেলে দেখেছিলাম যে আমরা পিভট টেবিলস বানাচ্ছি। তো যদি হচ্ছে আপনাদের এক্সেল পরীক্ষায় অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন থাকবে যেটা হচ্ছে পাওয়ার পিভট নিয়ে, সো ওই পাওয়ার পিভট এন্ড পিভট টেবিল পিভট চার্ট ইউটিলাইজ করে ওটাকে সলভ করতে হবে আর কি। সো ওখানে পাওয়ার বিআই ইউটিলাইজ করা লাগবে না, এসেনশিয়ালি এক্সেল এর ড্যাশবোর্ডের কাজ করে ফেলতেছে। আর স্যার এক্সামে থিওরি কন্টেন্ট কেমন থাকবে স্যার? থিওরি কন্টেন্ট থাকবে না, পুরাটুকি প্র্যাকটিক্যাল 100%। সো থিওরি কন্টেন্ট যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হলো আপনার ইন্টারপ্রিটেশনস থাকবে। যেমন আমরা বলেছি হাইপোথেসিস টেস্টিং এ আপনি হাইপোথেসিস টেস্ট করার পর কি কনক্লুশন ড্র করতেছেন সেটা আপনাকে লিখতে হবে। ওখানে লেখার জন্য সেল দিয়ে দেওয়া থাকবে, সেখানে আপনি লিখবেন যে আমি এই কনক্লুশন ড্র করতেছি। সো লেখালেখির জিনিস বললে এসেনশিয়ালি ওটুক, বাট পিওর থিওরি যে আমার ডেটা অ্যানালিটিক্স এর ক্যাটাগরি কয়টা, রাইট,
প্রেডিক্টিভ অ্যানালিসিস এর আন্ডারে কি পড়তেছে, ডায়াগনস্টিক অ্যানালিসিস এর আন্ডারে কি পড়তেছে, পিভট টেবিল কেমনে কাজ করে, এইসব জিনিসপাতি আমরা ফাইনালে আস করব না। এগুলো অনেক কিছুই আমরা সিটিতে আস করেছি। তো থিওরিটিক্যাল পড়ালেখাগুলো সিটির মধ্যেই সীমাবদ্ধ। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি আমি আর হচ্ছে আমার টিম মেম্বাররা তো হচ্ছে পাওয়ার বিআই দিয়ে ড্যাশবোর্ডের কিছু কাজ করে ফেলছিলাম, তো আমরা কি হচ্ছে এক্সেল দিয়ে আবার পুরোটা করব? না না না, আমি তো ওটা আপনার টার্ম পেপার তো পাওয়ার বিআই, সাজেদুল যে কোশ্চেন আস করেছিল সেটা ফাইনাল এক্সামের জন্য। তো আচ্ছা, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, টার্ম পেপার পাওয়ার বিআই। ওকে, আচ্ছা অ্যাটেন্ডেন্স তাহলে আমরা। অলরাইট, অ্যাটেন্ডেন্স দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, এ সেকশনের আগে নিচ্ছি। 21 ব্যাচ 37, Present, sir. 1 to 7, Present, sir. 25, 22 ব্যাচ, Present, sir. 45, Yes, sir. 40, 61, Present, sir. 77, Present, sir. 93, 101, Present, sir. 153, Present, sir. 169, Present, sir. 171, Present, sir. 23 batch 1, Present, sir. 5, Present, sir. 7, Present, sir. 11, 19, Yes, sir. 21, Present, sir. 23, Present, sir. 31, 27, প্রেজেন্ট স্যার। 31, Present, sir. 33, Present, sir. 35, Yes, sir. 41, Present, sir. 45, Present, sir. 51, 51, 59, 59, 61, Present, sir. 65, Present, sir. 67, 67, 69, Yes, sir. 75, Yes, sir. 77, Present, sir. 79, 79, 89, 91, Sir, 79 present. 93, 95, Present, sir. 97, Present, sir. 101, 101, 109, Present, sir. Sir, 101 present. 111, Yes, sir. 113, Present, sir. 115, Present, sir.
119, Present, sir. 125, Present, sir. 127, Present, sir. 129, Present, sir. 131, Present, sir. 133, Present, sir. 137, 137, 143, ওটা আমার কলম। 147, 140, 145, ভাই কোথায় কিসে নিয়ে যাবো? 145 present. এক্সকিউজ মি। ইয়েস স্যার। Sir, 79 Alright. present, sir. ব্যাগে কিছু নাই। Sir, 51. 79 present. আমি কিছু Sir, না। 51. আইটি 11 প্রেজেন্ট ছিল স্যার, ওর কারেন্ট চলে গেছে, আনাগ আহমেদ। আমরা আসার পর 51 কাজ করতে পারবো। PD না, present. এটা বলবো না। Alright, ঠিক আছে, থ্যাংক ইউ ঈদ মোবারক। Good morning, sir.